এই উপনির্বাচনগুলো কি ভোট হবে ভেবেছেন? লুট হবে। গণতন্ত্রের মামাসি এক করে দেওয়া হবে। ফাজিলামিরও একটা জায়গা থাকা উচিত। সৌরভ শিল্পটাকে একদম শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। এই যে লিপস অ্যান্ড বাউন্সে 7.5 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো, তো সম্পত্তির মালিকদের ধরলো না কেন? তাদেরও তো বাজেয়াপ্ত করা উচিত ছিল। শাসক দলে ওদের লজ্জা নেই, শরম নেই, কিছু নেই, ওরা হতে পারে, তাই বলে আমাকে হতে হবে? আরে একটা সর্বভারতীয় দল, এ কি কোম্পানি নাকি যে তার এমডি সিইও তারা যেটা মনে করবে সেটাই সিদ্ধান্ত? সে সোহম থেকে শুরু করে আপনি কি বাসুনিয়া, জগদীশ বাসুনিয়া, তাদের প্রত্যেককে একই ভাষায় কথা বলছে। এরা একে মারবো, ওকে কাটবো, কেউ মারছে, কেউ ধরছে, টিভির সামনে দেখছেন, ক্যামেরায় দেখছেন। হ্যাঁ, একটা মারলে 10টা মারবে। পুলিশের নির্দেশ এসছে শুভেন্দুকে ঢুকতে দিবি না, ও দেয়নি। উদয়ন গুহর পয়সা ছিল, কিন্তু উদয়ন গুহকে ভ্যাকসিন দিতে তো আর আমাদের কেন্দ্রীয় সরকার নারাজ হয়নি যে উদয়ন গুহের নামটা রাখবে না এই লিস্টে। পয়সা, শিল্প সম্মেলন করছেন না, তার জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। দেরিতে হলেও তার বোধবুদ্ধির উদয় হয়েছে। বলছি, মানিকতলা উপনির্বাচনে শাসক দলের প্রার্থী ঘোষণা হয়ে গেল আজ, কিন্তু বিরোধী দল যেন আর নড়ে চড়ে বসছে না। কি হবে বলুন তো মানিকতলার ভবিষ্যৎ? এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, কথা বলবো। বলছি, আপনাদের কি হেলদোল নেই? মানে কি হবে, কি আপনারা হেরে যাবেন এই 4টে সিটেই? প্রথম কথা হচ্ছে, আপনাকে কে বললো 4টে সিটে হেরে যাব? হ্যাঁ, আমরা 4টেতে জিতবো। আমাদের প্রার্থী নিয়ে আপনাদের এত ব্যথার কি আছে? সঠিক সময়ে সঠিক খবর আপনি পেয়ে যাবেন। তো মানিকতলা হোক আর নিমতলা হোক, যেখানেই হোক, দায়িত্ব নিয়ে তো উনি রাজ্যটাকেও ডোবাচ্ছেন। হ্যাঁ, মানিকতলাও ডুববে, কোনো চাপ নেই। সজলদা, আপনাদের প্রার্থী এখনো পর্যন্ত ঘোষণা হলো না। আরে একটা সর্বভারতীয় দল, এ কি কোম্পানি নাকি যে তার এমডি সিইও তারা যেটা মনে করবে সেটাই সিদ্ধান্ত? একটু সময় লাগে, ওটা নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে, ওটা দলকে ভাবতে দিন। মানিকতলা, এই উপনির্বাচনগুলো কি ভোট হবে ভেবেছেন? এই উপনির্বাচনগুলো ভোট হবে? আমি বলছি না, 1.5 বছর হোক আর 2 বছর হোক, এখানে ভোট হবে? লুট হবে, লুট হবে। গণতন্ত্রের মামাসি এক করে দেওয়া হবে। আপনি কি মানিকতলা থেকে দাঁড়াবেন? না, পার্টি যদি বলে? আমি পার্টিকে অনুরোধ করব যে আমায় না দাঁড় করাতে। এই দেখুন, আমি কেন লড়ার মানসিকতা নেই। কয়েকদিন আগেই আমি একটা উপনির্বাচন লড়েছি, পরাজিত হয়েছি। এক্ষুনি লড়ার মানসিকতা নেই। পরাজিত হয়েছেন, উপনির্বাচন লড়েছেন, ঠিক কথা, কিন্তু দেখা যাচ্ছে শাসক দলের যারা এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভা ভোটে হেরেছে তারাই আবার প্রার্থী। সে শাসক দলে ওদের লজ্জা নেই, শরম নেই, কিছু নেই, ওরা হতে পারে, তাই বলে আমাকে হতে হবে? আমি এই মুহূর্তে প্রার্থী হতে চাই না। বিশ্বজিৎ দাস, তার বদলে দেখা যাচ্ছে মধুপর্ণা, তাকে দেয়া হলো। তো ওদের দলে কাকে দেবে? মাকে দেবে না মেয়েকে দেবে? ওরা বিশ্বজিৎকে দেবে না মধুপর্ণা ঠাকুরকে দেবে, না কি নাম, মধুপর্ণা ঠাকুর তো বোধ হয়। সেটা ওদের নিজস্ব ব্যাপার, তার মধ্যে আমার বক্তব্য রাখার কি আছে? এবার ও ফলিডল খাবে, আর কি করবে বেচারি? বিশ্বজিৎ দাস তিনি ছিলেন হচ্ছে 3টেই হারবে, 3খানাই হারবে। আপনি এরা সেই সব হারবে, 3খানাই হারবে, 3খানাই হারবে। আমাদের ওখানে সংগঠন যথেষ্ট শক্তিশালী, 3খানাই হারবে। আপনি বলছেন বিজেপির প্রার্থী হয়েছিল বলেই জিতেছিল? 100%। তাহলে তো জিততো মুকুটমণি, কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস, তারা তো জিততো। তারা তো কেউ জেতেনি। এই আমাদের এত খারাপ রেজাল্টের বাজারেও তারা তো জিততে পারিনি, তাহলে এখানেও জিতবে না। কিন্তু জগদীশ বসনিয়া তিনি কি বলছেন? তিনি বলছেন পেশি শক্তি, একটা চড় মারলে 10টা চড় মারবো। 9টা বিধানসভায় তাদের চাই রীতিমতো। এখন দেখুন, মুশকিলটা হচ্ছে সর্বগ্রাসী। আর তৃণমূলে দাঁড়ালে, তৃণমূলে থাকলে, তৃণমূল দল করলে এরকম কথা বলতে হবে। সে সোহম থেকে শুরু করে আপনি কি বাসুনিয়া, জগদীশ বাসুনিয়া, তাদের প্রত্যেককে একই ভাষায় কথা বলছে। এরা একে মারবো, ওকে কাটবো, কেউ মারছে, কেউ ধরছে, টিভির সামনে দেখছেন, ক্যামেরায় দেখছেন। হ্যাঁ, একটা মারলে 10টা মারবে। না, সে একটা চড়ে, এটা তো আর মানে যেমন ঝাড় তেমনই বাঁশ হবে। তো এই ঝাড়ে আর কেমন বাঁশ হবে? এদের প্রসূন ব্যানার্জি কখনো মারছে, কখনো ওই আবেশ ব্যানার্জি, সে কখনো মুখ্যমন্ত্রী ভাইপো, সেও একবার পুলিশকে মেরে ধরা পড়েছিল। তারপরে ধরুন কখনো দোলা সেন মারছে, কখনো আপনার দেখছি সোহম লাথি জুতো মারছে একজন সংখ্যালঘু ব্যবসায়ীকে।
তো এ বেচারি বাসনিয়া সে পিছিয়ে থাকবে কেন? তার নেতা উদয়ন গুহ সেও বড় বড় কথা বলছে, হ্যাঁ প্রকল্প দেবে না। হ্যাঁ বাহ, এটা করা যায় না, এটা করা যায়। এরম যারা বলে এদের শেষটা না, এদের শেষটা মানে চোখে দেখা যাবে না। এদের শেষটা এত যন্ত্রণাদায়ক শেষ হবে যেটা আপনারা সাধারণ মানুষ চোখে দেখতে পারবেন না। শহরের মানুষের পয়সা আছে, তারা তো আর ভাতার উপর নির্ভর করে নেই, তাই সবাইকে দিয়ে যখন বাঁচবে তখন দেওয়া হবে। ভালো কথা, এরম ভাবে যদি ভাগ করা যায় তাহলে শহরের মানুষকে অনেক কেন্দ্রীয় প্রকল্প তাহলে বন্ধ করে দিতে হবে। শহরের মানুষের পয়সা ছিল বলে তো আর কেন্দ্রীয় সরকার বলেননি যে ওদের ভ্যাকসিন দেবো না। উদয়ন গুহর পয়সা ছিল কিন্তু উদয়ন গুহকে ভ্যাকসিন দিতে তো আর আমাদের কেন্দ্রীয় সরকার নারাজ হয়নি যে উদয়ন গুহের নামটা রাখবে না এই লিস্টে, পয়সা আছে। সেরকম হয় না। বলছি সজলদা, দেখা যাচ্ছে লিপস অ্যান্ড বাউন্সের এত কম সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডির উপর অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি অমৃতা সিনহা। সে তো অসন্তোষ সারা বাংলার প্রত্যেকটা মানুষের। হাজার হাজার কোটি টাকার স্ক্যামের গল্প শুনিয়ে যদি 7 কোটি টাকা কেউ 7 কোটি 7.5 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে, হ্যাঁ তাহলে তো লোকে মানে পর্বতের মুশিক প্রসব ভাববে। সেটাই হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়ের আজকেও অনেক সম্পত্তি রীতিমতো বাজেয়াপ্ত করেছে। আরে বাজেয়াপ্ত করে কি হবে? এই যে লিপস অ্যান্ড বাউন্সে 7.5 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো, তো সম্পত্তির মালিকদের ধরলো না কেন? তাদেরও তো বাজেয়াপ্ত করা উচিত ছিল। সম্পত্তির মালিক যারা তাদেরও সম্পত্তির সঙ্গে সঙ্গে তাদেরও বাজেয়াপ্ত করা উচিত ছিল। শুধু ইট কাঠ সিমেন্ট নিয়ে গিয়ে লাভ আছে? শুধু চেয়ার টেবিল বাজেয়াপ্ত করে লাভ আছে? মালিকদেরও বাজেয়াপ্ত করা উচিত ছিল। সে যে শিল্প ক্ষেত্রে মুখ্যমন্ত্রী এবছর শিল্প সম্মেলন করছে না, মুখ্যমন্ত্রী বলছেন শিল্প বান্ধব পরিবেশ আছে, ল্যান্ড ব্যাংক পলিসির ক্ষেত্রেও তারা রীতিমতো তৈরি, মুখ্যমন্ত্রী বলছেন। তাহলে কেন সৌরভ গাঙ্গুলি শালবনীতে শিল্প না করে তিনি গড়বেতায় চলে গেলেন? সেখানে তো জমি সংক্রান্ত জট বললেন, সৌরভ গাঙ্গুলি নিজে জানিয়েছেন। শালবনীর জঙ্গল এরিয়া বিশেষ করে, সেইখানে যদি জমি সংকট থাকে, গড়বেতা প্রায় আধা শহর, হ্যাঁ সেখানে নাকি তিনি একটা লৌহ আকরিক বা ইস্পাত শিল্প সেখানে খুলবেন, মানে একটা ফাজিলামিরও একটা জায়গা থাকা উচিত। সৌরভ শিল্পটাকে একদম শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। সৌরভের এই শিল্পটা এখন শিল্পের পর্যায়ে চলে গেছে। হ্যাঁ আগে ছিল স্পেনে ছিল শালবনী, হ্যাঁ বাংলায় এসে হলো গড়বেতা, আর দুদিন বাদে আর কোথায় হবে দেখুন। খুবই ভালো হচ্ছে, শিল্প সম্মেলন হচ্ছে না, শিল্প সম্মেলন করছেন না, তার জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। দেরিতে হলেও তার বোধবুদ্ধির উদয় হয়েছে। শিল্প সম্মেলনের নামে যে মৎসব হতো, সেই মৎসবে যত টাকা খরচা হতো সেই টাকাটাও কখনো শিল্পপতিরা পশ্চিমবঙ্গে ইনভেস্ট করেনি এবং করবেও না। নেমন্তন্ন করেছেন, ডেকেছেন, লোকে গেছে, খেয়েছে, থেকেছে 5 স্টার হোটেলে, ভাষণ মেরেছে বড় বড়, কিন্তু কত টাকা লাগিয়েছে প্রশ্ন তো সেটা। কারা টাকা লাগাবে আমি বলি, কারা টাকা লাগাবে? যে দেশে যে রাজ্যে টাটার জায়গা হয় না সেখানে আর কোনো শিল্পগোষ্ঠী আসতে পারে না। টাটার থেকে অনেক বড় শিল্পগোষ্ঠী পৃথিবীতে থাকতে পারে, কিন্তু টাটার যে সম্মান, টাটা যে সম্মানটা আজকে এত বছর ধরে ভারতবর্ষের বুকে আদায় করেছে সেই প্রাক স্বাধীনতা যুগ থেকে, সেই সম্মানটা ভারতীয়রা শুধু নয় সারা বিশ্বের শিল্পগোষ্ঠী তাকে দেয়। তারা জানে যে যেখানে টাটা যায় থাকতে পারিনি সেখানে কারোর জায়গা হবে না। রাজ্য ভবনে ঢুকতে না পেয়ে শুভেন্দু অধিকারী কোর্টের দ্বারস্থ হয়েছিল, রীতিমতো বিচারপতি বলেছেন এবার রাজ্যপালের পারমিশন নিয়ে আপনি যেতে পারেন। পুলিশ যে আটকালো সজলদা, এই পুলিশ এখন লেঠেলে পরিণত হয়েছে। পুলিশ কি আর পুলিশ আছে? পুলিশ আর সংবিধানের রক্ষকও নেই, সংবিধান মেনেও চলে না। পুলিশ এখন লেঠেলে পরিণত হয়েছে, পুলিশ এখন সরকারি গুন্ডায় পরিণত হয়েছে। তার মুখ্যমন্ত্রীর যা নির্দেশ পাচ্ছে সেই নির্দেশ মতন সে কাজ করছে। হ্যাঁ তো তার মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী তো একই, তার যা নির্দেশ আসছে সেই নির্দেশ মতো তারা কাজ করছে। পুলিশের নির্দেশ এসছে শুভেন্দুকে ঢুকতে দিবি না, ও দেয়নি। হ্যাঁ এই যে একটা মানে নির্লজ্জভাবে একটা সরকারের পুলিশকে ব্যবহার করা, এই করে বেশি দিন টিকে থাকা যায় না। এই করে শ্রীলঙ্কা টিকতে পারিনি, হ্যাঁ এই করে পাকিস্তানও টিকতে পারে না, প্রতিদিন অভ্যুত্থান হয়। পশ্চিমবঙ্গও পারবে না। ভরাডুবির সঙ্গে এর কি সম্পর্ক? যখন ভরাডুবি হয়ে গেছে, একদল যখন গোহারা হেরে গেছে, নির্বাচন যখন শেষ হয়েছে যখন আপনার কথা অনুযায়ী, তাহলে আমার বক্তব্য সে যদি রাজ্যপালের কাছে যেতে চায় তাকে বাধা দেওয়ার কি আছে? তাকে বাধাটা আপনি দেবেন কেন? এটা সহজ সরল সাধারণ প্রশ্ন।
শুভেন্দু অধিকারী নাকি ওখানে নাটক করছে। আচ্ছা, যদি নাটকও করে তো তোমার নাটক তো এতদিন দেখেছে পশ্চিমবঙ্গের মানুষ, তো একবার না হয় শুভেন্দু অধিকারীর নাটক দেখলো কয়েকদিনের জন্য, তাতে কি ক্ষতি হলো? তাতে কি ক্ষতি হতো? শুভেন্দু ওখানে গেলে পরে আজকে যে নিউজ, আজকে যে ইস্যু, সেগুলো তো কমসে কম হতো না এগুলো। বলছি খেজুরিতে গেল বিজেপি, তৃণমূল কংগ্রেসের চারজনের দল খেজুরিতে, নাকি প্রচুর ভোট পরবর্তী হিংসা হচ্ছে, আপনারা পার্টি অফিস দখল করে তাতে গেরুয়া রং করে দিচ্ছেন, কি ব্যাপার? যদি কেউ করে থাকতে পারে আমি তাকে অভিনন্দন জানাই। সারা বাংলায় যারা আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, তাদের পার্টি অফিস যদি কেউ দখল করে গেরুয়া রং করে দেয়, আমি তাদের সেলাম জানাই। মানুষকে পাঠানো হয়েছে, তার সঙ্গে আরো তিনজন। বাবা, কাকে দিয়েছে? বেড়ালকে দিয়েছে মাছ পাহারা দিতে। এসব কথার কোনো উত্তর নেই আমার কাছে। খেজুরি হোক আর যে রুটি হোক, হ্যাঁ, এসব নিয়ে আমি কোনো উত্তর দিতে পারবো না।